কুসুমপুর গ্রামের দক্ষিণে রয়েছে গাছপালায় ঘেরা এক বড় বন। ওই বনে ছিল অনেক পশু পাখির বসবাস। সুখী, আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। দাঁতের ব্যথা আর সহ্য হচ্ছে না, গলাতেও কাটা বিঁধেছে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি টোনা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমাদের বনে তো মাত্র একটাই ডাক্তার। শুনেছি টোনা ডাক্তার অনেক ভালো চিকিৎসা করে। তবে তাড়াতাড়ি চলো, কাল থেকে যে দাঁতের ব্যথায় কিছুই খেতে পারছি না। আমি তোতা দাদাকে ফোন করেছি, সে এক্ষুনি অটো নিয়ে চলে আসবে। সুখী, সুখী। ওই তো তোতা দাদা অটো নিয়ে চলে এসেছে, চলো এবার। এরপর সুখী কবুতরকে অটোতে করে নিয়ে টোনার কাছে যায়। ডাক্তার বাবু, বেশ কয়েকদিন থেকে আমার স্বামী দাঁতের ব্যথা শক্ত কিছু খেতে পারছিল না, তাই আমি গতকাল ওর জন্য মাছ রান্না করেছিলাম। কিন্তু মাছ খেয়ে ওর গলায় কাটা বিঁধে গেছে, এখন যে শুধু যন্ত্রণায় কাতরাচ্ছি। আপনি একটা কিছু করুন ডাক্তার বাবু। আপনার স্বামীকে ওই বেডে শুইয়ে দিন। এরপর টোনা টর্চ হাতে কবুতরের দাঁত পরীক্ষা করে। আপনার স্বামীর দাঁতে পোকা ধরেছে, আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি। এসব ঔষধ খাওয়ালেই আপনার স্বামীর দাঁতের ব্যথা কমে যাবে। বনের একমাত্র ডক্টর ছিল টোনা, তাই সে দিনরাত এক করে বনের পাখিদের চিকিৎসা করত। মা মা, বাবা কোথায়? বাবা এখনো আসছে না কেন? বাবা আমাকে একটুও ভালোবাসে না। বাবাকে বললাম আজ তাড়াতাড়ি আসতে, তবুও বাবা দেরি করছে। বাবা আজ বাড়িতে এলে আমি কথাই বলবো না। টুকি মা, এভাবে বলিস না মা, তোর বাবা যে একজন ডাক্তার, তাকে সারা দিন রাত এক করে বনের অসুস্থ পাখিদের চিকিৎসা করতে হয়, তার যে অনেক দায়িত্ব রে মা। তাই একদম মন খারাপ করবি না, তোর তো গর্ব করা উচিত যে তোর বাবা একজন ডাক্তার। যাকগে, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড় তো। আচ্ছা ঠিক আছে মা, শুয়ে পড়ছে। মা, ও মা, আমাকে একটা গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও না মা। গান শুনবি? আচ্ছা ঠিক আছে, শোন। ঘুম আসে যায় চোখেরই পাতায়, আমার সোনা ঘুমাবে, স্বপ্ন পুরি চাঁদের বুড়ি রূপোর কাঠি ছোঁয়াবে। এই তো মেয়েটা ঘুমিয়ে পড়েছে। 10টা বেজে গেছে, টোনা তো এখনো ফিরলো না। দেখি তো টোনাকে একটা ফোন করি। আকাশের অবস্থাও তো ভালো নয়। হ্যালো টুনি, হ্যাঁ বলো। কোথায় তুমি? কত রাত হয়ে গেছে, মেয়েটা তোমার কথা বলতে বলতে ঘুমিয়েই পড়েছে। আজ চেম্বারে অনেক রোগী হয়েছিল, তাদের চিকিৎসা করতে করতেই দেরি হয়ে গেছে। আচ্ছা ফোনটা রাখো, আমি আসছি। এ কি, এত রাতে কে এভাবে চিৎকার করে কাঁদছে? কান্নার শব্দটা তো ওই দিক থেকেই আসছে, দেখি তো গিয়ে। আমি যে এই ব্যথা সহ্য করতে পারছি না, কেউ কি নেই যে আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে? এ কি জলপুরি, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মাছ খেয়ে গলায় কাটা বিঁধেছে, এই যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। গলার কাটার জন্য কিছু খেতেও পাচ্ছি না। তুমি একদম কেঁদো না জলপরি, আমি একজন ডাক্তার, আমি এক্ষুনি তোমার গলার কাটা বের করে দিচ্ছি। এরপর টোনা জলপরীর গলার কাটা বের করে দেয়। আহ, এখন বড্ড শান্তি লাগছে। তোমাকে অনেক ধন্যবাদ, আজ তোমার জন্য আমি এই বিপদ থেকে রক্ষা পেলাম। সত্যি তুমি অনেক ভালো, তোমার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। যদি কখনো কোনো বিপদে পড়ো তবে অবশ্যই আমার কাছে আসবে, আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, এখন যে আমাকে যেতে হবে, বিদায় জলপরি। এরপর টোনা তার বাড়ি চলে যায়। টোনা সব সময় সকলের বিপদে এগিয়ে আসতো। একদিন বাচ্চারা যখন মাঠে খেলছিল, তখন তারা হঠাৎ দেখতে পায় আকাশে মেঘের ওপরে এক কাঁঠাল গাছে কাঁঠাল বাড়ি ভেসে বেড়াচ্ছে। কনক, কনক, আকাশে চেয়ে দেখ, ওটা কি? দেখ দেখ, আকাশে একটা মেঘ উড়ে বেড়াচ্ছে, আর ওই মেঘের উপর একটা কাঁঠাল গাছ, আর কাঁঠাল
কোনো স্বপ্ন দেখছি? আকাশে এমন মেঘের ওপর কাঁঠাল গাছে কাঁঠাল বাড়ি দেখে সকলে অবাক হয়ে যায়। আর এক দৃষ্টিতে সকলে তাকিয়ে থাকে। ওই ভাসমান কাঁঠাল গাছের কাঁঠাল বাড়িতে বসবাস করত একটা ডাইনি বুড়ি। কি ব্যথা, কি ব্যথা! আহা! শকুনের মাংস বা কাকের মাথা, কিছুই খেতে পারছি না, ছাতার মাথা। চিবোতে গেলে দাঁতগুলো সব করছে টন টন। ব্যথার চোটে মাথা আমার ঘুরছে ভন ভন। খিদের জ্বালায় জ্বলছে পেট দিন রাত ধরে। কিছু এবার না খেতে পেলে যাবই আমি যে মরে। আচ্ছা চুকি, এটা মনে হচ্ছে কোনো পরের ভাষা। আমরা তো রূপকথার গল্পে পড়েছি বল। হ্যাঁ রে পারুন, আমারও তো তাই মনে হচ্ছে। কি সুন্দর বাড়ি! আরে আরে, আমি কি দেখছি? কচি কচি পাখির বাচ্চা। এদের যদি আমি সিদ্ধ করে খাই, তবে আমার দাঁতে একটু ব্যথা হবে না। নরম নরম মাংস খেতে খুবই মজা। যাই, ওদের ধরে নিয়ে আসি। এই সবাই দেখ, মেঘটা নিচে নেমে এসেছে। চল 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 সবাই। সকল বাচ্চারা ওই কাঁঠাল গাছের কাঁঠাল বাড়ির সামনে যেতেই বাড়ি থেকে এক ডাইনি বুড়ি বেরিয়ে আসে। আর বাচ্চারা কিছু বুঝে ওঠার আগেই ডাইনি বুড়ি সকল বাচ্চাকে তার কাঁঠাল বাড়িতে ধরে নিয়ে যায়। এটা আমি কি দেখলাম? ওই ডাইনি বুড়ি তো সব বাচ্চাকে ধরে নিয়ে গেল। ডাইনি তো আমার টুকিকেও নিয়ে গেছে। এবার আমি কি করে এদের বাঁচাবো? হ্যাঁ হ্যাঁ, আমি বরং জলপরীর কাছে যাই, সে নিশ্চয়ই আমাকে সাহায্য করতে পারবে। এরপর টোনা জলপরীর কাছে যায় আর তাকে সমস্ত কথা খুলে বলে। এটা একটা জাদুই মাদুর। এই মাদুর তোমাকে ডাইনির কাঁঠাল বাড়িতে নিয়ে যাবে আর তোমাকে এই বাচ্চাদের কৌশলে ছাড়িয়ে আনতে হবে। এরপর টোনা জাদুই মাদুরে করে ডাইনির কাঁঠাল বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। ওই তো সেই কাঁঠাল বাড়ি। জাদুই মাদুর, আমাকে ওই মেঘের উপরে নামিয়ে দে। আজ সব বাচ্চাকে সেদ্ধ করে চিবিয়ে চিবিয়ে খাবো। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। একই, কে তুই? আমার এখানে কি করে এলি? আমি টোনা, আমি বাচ্চাদের নিয়ে যেতে এসেছি। ডাইনি বুড়ি, তুমি সব বাচ্চাদের ছেড়ে দাও। বোকা পাখি, তুই ভাবলি কি করে তোর কথাতে আমি বাচ্চাদের ছেড়ে দিব? আমি এসব কচি মাংস সেদ্ধ করে খাবো। ও মা গো, কি ব্যথা পেলাম রে! ওরে বাবা রে বাবা, কি ব্যথা! হাসতে গিয়ে দাঁতে দাঁতে টোকা লেগে গেল। কি যন্ত্রণা হচ্ছে রে বাবা! এই দাঁতের যন্ত্রণায় কিচ্ছুটি খেতে পারি না। ও কি ব্যথা, কি ব্যথা! কি হলো? দেখি দেখি। এ কি ডাইনি, তোমার দাঁতে তো পোকা হয়েছে। এই কারণেই তো শক্ত কিছু খেতে পারি না। তাই তো বাচ্চাদের ধরে এনেছি নরম মাংস খাবো বলে। তুমি চিন্তা করো না, আমি তোমার দাঁতের ব্যথা সারিয়ে দিব। কিন্তু তোমাকেও কথা দিতে হবে, তুমি সব বাচ্চাদের ছেড়ে দিবে। তুই আমার দাঁতের ব্যথা ভালো করে দিবি? যদি তুই এটা করতে পারিস, তবে আমি তোদের সকলকে মুক্ত করে দিব রে। এরপর টোনা ডাইনির পোকা খাওয়া দাঁতগুলো তুলে দেয় আর সেখানে লাগিয়ে দেয় নতুন দাঁত। আর টোনা ডাইনিকে কিছু ঔষধ দেয়। ডাইনি, হয়ে গেছে। ওরে
নাও ডাইনি, পেস্ট আর ব্রাশ। প্রতিদিন রাতে আর সকালে দাঁত ব্রাশ করবে, তবে দাঁতে আর পোকা হবে না, বুঝলে? এরপর টোনা ডাইনিকে ব্রাশ ও পেস্ট দিয়ে বাচ্চাদের নিয়ে মাদুরে করে চলে যায়। বন্ধুরা, তোমরাও কিন্তু প্রতিদিন নিয়ম করে দাঁত ব্রাশ করবে, নয়তো ডাইনির মতো তোমাদেরও দাঁতে পোকা হবে। টুনি, এই টুনি, কোথায় গেলি রে মা? আমাকে ডাকলে মা? হ্যাঁ রে মা, এই নে 100 টাকা। এটা দিয়ে একটা কলা গাছ আর একটা ডালিম গাছ নিয়ে আয় তো। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। ওরে, চলে গেলি নাকি? শুনে যা, শুনে যা। তোর তো আবার কিছু মনে থাকে না, তাই কলা গাছ আর ডালিম গাছের কথা ছড়া কাটতে কাটতে যা, বুঝলি? কিন্তু আমি তো ছড়া কাটতে জানি না মা। ঠিক আছে, তুমি আমাকে মনে থাকার জন্য একটা ছড়া শিখিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, বল, একটা খাবো, দুটো খাবো, কলা গাছ আর ডালিম গাছকে চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, কলা গাছ আর ডালিম গাছকে চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, কলা গাছ আর ডালিম গাছকে চিবিয়ে খাবো। টুনি এভাবে ছড়া কাটতে কাটতে বাজারের দিকে যাচ্ছিল। আর কিছু দূর যাওয়ার পর টুনির বড় ছড়াটা একটা কলা গাছ আর একটা ডালিম গাছ শুনতে পায়। আর তারা একে অপরের দিকে তাকিয়ে বলতে থাকে, একই রে ডালিম গাছ, কি বলছে এই মেয়েটা? ওরে বাবা রে, এ তো আমাদের চিবিয়ে খেতে চাইছে। এখন এর হাত থেকে আমাদেরকে কে রক্ষা করবে? এই সময় খ্যান খ্যান করিস না তো, চল একে আমরা একটা জাদুর হাড়ি দেই, এতে যদি ও আমাদের ছেড়ে দেয়। একটা খাবো, দুটো খাবো, কলা গাছ আর ডালিম গাছকে চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, কলা গাছ আর ডালিম গাছকে চিবিয়ে খাবো। না, আমাদেরকে চিবিয়ে খেও না। এই নাও, এই হাড়িটা আজকে থেকে তোমার, তবু আমাদেরকে ছেড়ে দাও। ওরে বাবা রে, এই গাছ দুটো দেখি কথা বলছে। শুধু কি তাই, এরা তো দেখি আমাকে একটা হাড়িও দিতে চাচ্ছে। কি সব ভুতুড়ে কাণ্ড রে বাবা! কিন্তু হঠাৎ করে এরা আমাকে দেখে ভয় পাচ্ছে কেন? এই ডালিম গাছ, ও তো দেখছি কোনো কথাই বলছে না, তার মানে এই হাড়িটা কি ওর পছন্দ হয়নি? হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। চল আমরা এই হাড়িটা স্বর্ণ দিয়ে ভর্তি করে দেই। এই দেখো, আমরা তোমাকে হাড়ি ভর্তি করে স্বর্ণ দিচ্ছি, এবার অন্তত আমাদেরকে চিবিয়ে খেও না। আরে, এ তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। যাই, আমি হাড়িটা নিয়ে কালু দাদার বাড়িতে যাই। ঠিক আছে, তোমাদেরকে ছেড়ে দিলাম। দাও দেখি, আমায় হাড়ি দাও। এরপর টুনি স্বর্ণ ভর্তি হাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। যাক বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম। কালু দাদা, ও কালু দাদা, বাড়িতে আছো? হ্যাঁ রে টুনি, কিছু বলবি নাকি? এ কি রে, তোর ওই হাড়িতে এগুলো কি? স্বর্ণের মতো দেখতে পাচ্ছি যে। হ্যাঁ কালু দাদা, এগুলো খাঁটি স্বর্ণ। তাই নাকি? তা এতগুলো স্বর্ণ তুই কোথায় পেলি শুনি? না না, কালু দাদাকে আসল ঘটনা বলা যাবে না, তা না হলে কালু দাদাও কলা গাছ আর ডালিম গাছের কাছে যাবে। কি হলো, বলছিস না কেন? মানে এই হাড়িটা আমি কুড়িয়ে পেয়েছি কালু দাদা। যাই, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে মাকে দেখাই। যেভাবেই হোক না কেন, এই হাড়িটা আমার চাই চাই। এই টুনি, তুই সারাদিনে কিছু খাসনি নাকি? চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। আয় আমার ঘরে আয়, আজ তোর কাকুলি দিদি বিরিয়ানি রান্না করেছে। আয়, একটু বিরিয়ানি খেয়ে বিশ্রাম নে, তারপর না হয় বাড়িতে যাস। ঠিক আছে কালু দাদা, আমার অনেক খিদে পেয়েছে, দাও তাহলে আমাকে একটু বিরিয়ানি খেতে দাও। এরপর কালু টুনিকে বিরিয়ানি খেতে দেয়, আর টুনি বিরিয়ানি খেয়ে বিশ্রাম করতে চলে যায়। এদিকে কালু হাড়ির ঢাকনা খুলে সমস্ত স্বর্ণ বের করে নেয়, আর হাড়ির ভেতরে ছোট একটা পাথর রেখে দেয়। এরপর দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, আর কিছুক্ষণ পর টুনির ঘুম ভেঙে যায়, আর টুনি তার হাড়ি নিয়ে বাড়িতে চলে আসে। মা, ও মা, তাড়াতাড়ি এদিকে এসো। কি রে মা, তুই কলা গাছ আর ডালিম গাছ না এনে একটা হাড়ি নিয়ে এসেছিস? আগে আমার পুরো কথাটা শোনো।
কি বলছিস রে, তাই নাকি? কই কই দেখি দেখি। এরপর টুনি যে না হাড়ির ঢাকনাটা খোলে, তখনই হাড়ি ভর্তি স্বর্ণের পরিবর্তে পাথর দেখতে পায়। এ কি কাণ্ড, আমার স্বর্ণগুলো কোথায় গেল? আমি তো নিজের হাতে এক হাড়ি স্বর্ণ নিয়ে কালু দাদার বাড়িতে গিয়েছিলাম, এর মধ্যে স্বর্ণগুলো কোথায় চলে গেল? স্বর্ণগুলো আবার কালু নেয়নি তো? না দেখে কাউকে চোর অপবাদ দেয়া ঠিক নয় মা। আমি বরং আবারও কলা গাছের ডালিম গাছের কাছে যাব। এই কথা বলে টুনি আবারও সেই গাছদের কাছে যায় আর আবারও সেই ছড়া কাটে। একটা খাবো দুটো খাবো, কলা গাছ আর ডালিম গাছকে চেবিয়ে খাবো। একটা খাবো দুটো খাবো, কলা গাছ আর ডালিম গাছকে চেবিয়ে খাবো। এ কি, তুমি আবারও আমাদেরকে চিবিয়ে খেতে এসেছো? তার মানে স্বর্ণ ভর্তি হাড়িটা তোমার পছন্দ হয়নি? এরপর টুনি তাদেরকে সব কথা খুলে বলে। আহারে, তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমাকে আরো একটা উপহার দিচ্ছি। এরপর ডালিম গাছ আর কলা গাছ টুনিকে একটা কলা ও একটা ডালিম দেয়। একে এই ফল দিয়ে আমি কি করব? নিব না আমি তোমাদের ফল, এমনিতে আমার ফ্রিজে অনেক ফল আছে। এই ফল দুটো কোনো সাধারণ ফল নয়, এগুলো হলো জাদুর ফল। এই ফল দুটোকে তুমি তোমার বাড়ির উঠোনের মাটিতে পুঁতে দিবে, আর সাথে সাথে দুই ফল থেকে দুটো ফলের গাছ হবে, আর সেই গাছে ধরবে অনেকগুলো ফল। এরপর টুনি ফল দুটো নিয়ে বাড়ির দিকে চলে যায়, আর যাওয়ার পথে তার সাথে এক তান্ত্রিকের দেখা হয়ে যায়। শোন রে মা, আমার বড্ড খিদে পেয়েছে, তোর হাতের ওই ফল দুটো আমাকে খেতে দে না রে মা। এই ফল দুটো আমি আপনাকে দিতে পারবো না, কারণ এগুলো কোনো সাধারণ ফল নয়। এরপর টুনি তান্ত্রিককে সব কথা খুলে বলে, আর টুনির মুখে সেই কলা গাছ আর ডালিম গাছের কথা শুনে তান্ত্রিক অনেক খুশি হয়ে যায় আর বলে, এরকম জাদু জানা গাছকেই তো আমি এতদিন ধরে খুঁজছিলাম, কারণ ওদেরকে আমার বশ করে ওদের সমস্ত শক্তি আমার শরীরে নিব। আমাকেও তাদের কাছে নিয়ে যা না রে মা, আমিও তাদের কাছে গিয়ে একটু খাবার চাই। এই অসহায় তান্ত্রিকটাকে একটু সাহায্য কর না রে মা। তান্ত্রিকের কথা শুনে টুনির অনেক মায়া হয়, এজন্য সে তান্ত্রিককে নিয়ে ডালিম গাছের কলা গাছের কাছে যায় আর আবারও সে ছড়া কাটে। এই মেয়ে আবার কাকে সাথে করে নিয়ে এসেছে? আর তুমি আমাদের পেছন ছাড়ছো না কেন? আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও না। তোদেরকে আমি শান্তিতে থাকতে দিব? চল তোরা আমার সাথে চল। এসব আপনি কি বলছেন তান্ত্রিক বাবা? আপনি ওদেরকে কেন নিয়ে যেতে চাইছেন? কারণ ওরা যে জাদুর কলা গাছ আর ডালিম গাছ, ওদেরকে আমার বাড়িতে নিয়ে গিয়ে আমি ওদের থেকে সমস্ত শক্তি নিয়ে নিব। না, আমি কিছুতেই হতে দিব না, কারণ ওরা বারবার আমার উপকার করার চেষ্টা করেছে, আর আমার জন্য ওরা ওদের শক্তি হারাবে, আমি কিছুতেই হতে দিব না। তুই আমাকে কিছুতেই আটকাতে পারবি না। এ কথা বলে তান্ত্রিক তার জাদুই লাঠি দিয়ে টুনিকে বন্দি করে ফেলে, আর যেই না গাছগুলোকে তুলতে চায়, ঠিক তখনই ডালিম গাছ একটা জাদুই লাঠি তান্ত্রিকের দিকে ছুঁড়ে দেয়, আর সেই জাদুই লাঠি তান্ত্রিককে মারতে শুরু করে, আর তান্ত্রিক ভয় পেয়ে পালিয়ে যায়। তার মানে তুমি আমাদেরকে মারতে চাও না? তবে কেন বারবার এক ছড়া বলো? শোনো তবে, আমি কলা গাছ আর ডালিম গাছ কেনার জন্য বাজারের দিকে যাচ্ছিলাম, আর আমার স্মৃতিশক্তি কম জন্য মা আমাকে এই ছড়াটা শিখিয়ে দেয়, আর আমি সেটা বলতে বলতেই যাচ্ছিলাম, আর তখনই তোমরা আমাকে ভয় পেয়ে যাও। আর এদিকে আমার বাবা নেই, মা কোনো রকমে সংসার চালায়, এজন্য তোমাদের দেয়া স্বর্ণ ভর্তি হাঁড়িটা আমি নিয়ে যাই, কিন্তু সেগুলো কেউ চুরি করে নেয়। টুনির কথা শুনে কলা গাছ তার জাদু শক্তি দিয়ে টুনিকে মুক্ত করে দেয়, আর সেই জাদুই লাঠি দিয়ে বলে, এই নাও, এই লাঠিটা তুমি তার সামনে নিয়ে যাবে যাকে তোমার চোর বলে সন্দেহ হবে, আর তার সামনে গিয়ে বলবে, লাঠি, আমার হাড়ি যে করেছে চুরি তার মাথায় দে বাড়ি। এরপর টুনি জাদুই লাঠি নিয়ে কালুর বাড়িতে চলে যায় আর বলে, লাঠি, আমার হাড়ি যে করেছে চুরি তার মাথায় দে বাড়ি।
এরপর লাঠি কালুকে মারতে শুরু করে। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম। ওরে টুনি, তোর লাঠিকে থামতে বল, আমি তোর স্বর্ণ ভর্তি হাড়ি ফিরিয়ে দিচ্ছি। লাঠি, চোর ধরা পড়েছে, তুই এবার থেমে যা। এরপর লাঠিটা অদৃশ্য হয়ে যায় আর কালু ও টুনিকে স্বর্ণভর্তি হাড়ি ফিরিয়ে দেয় আর সেগুলো নিয়ে টুনি বাড়িতে চলে যায়। যাক বাবা, এতদিন পর একটা শিকার ধরতে পারলাম। প্রথমবার তীর মারতেই তীরটা লেগে গেল। এসব বলতে বলতেই টোনা খরগোশের কাছে চলে যায় আর খরগোশটি পায়ে আঘাত পেয়ে ব্যথায় কাঁদতে থাকে। আমার পা খুব ব্যথা করছে, দয়া করে তাড়াতাড়ি পা থেকে তীরটা বের করো। আমি বোকার মতো তোর পা থেকে তীর বের করি আর তুই দৌড়ে পালিয়ে যাবি, তাই না? আগে তোকে বাড়িতে নিয়ে যাব, তারপর তোর পা থেকে তীর বের করব। এসব বলে টোনা খরগোশকে নিয়ে বাড়িতে চলে আসে। টুনি, এই টুনি, দেখো আজকে একটা খরগোশ শিকার করে এনেছি। এই খরগোশকে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। রাখো তোমার টাকা। খরগোশটার পায়ে যে তীর মেরেছো, ও তো খুব ব্যথা পাচ্ছে। দেখছো না কত রক্ত পড়ছে? তীরটা না বের করে তুমি ওকে বাড়িতে এনেছো কেন? তীর বের করলে যে পালিয়ে যাবে, সেই ভয়ে তীরটা বের করিনি। দাঁড়াও, এক্ষুনি তীরটা বের করছি। আমার পাছে চলে গেল। দাঁড়াও খরগোশ, আমি এক্ষুনি তোমার পায়ে ওষুধি পাতা লাগিয়ে দিচ্ছি, তাহলে তুমি আর ব্যথা পাবে না। টুনি, তুমি খরগোশটাকে কিছু খাবার খেতে দাও, আমি গোসল করে এসে ওকে নিয়ে বাজারে যাব। আচ্ছা ঠিক আছে টোনা। এরপর টুনি খরগোশটিকে নিয়ে ঘরে চলে যায় আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় আর কিছুক্ষণ পর টোনা গোসল করে বাড়িতে চলে আসে। টুনি, খরগোশটিকে নিয়ে বাইরে এসো, আমি চলে এসেছি। এই নাও, খরগোশকে বিক্রি করে কিছু চাল ডাল নিয়ে তাড়াতাড়ি বাড়িতে এসো। আমাকে তোমরা বিক্রি করো না, আমি তোমাদের চাল ডালের ব্যবস্থা করে দেব। যদি তোমরা আমাকে সাহায্য করো তাহলে সব দিতে পারবো। মানে, তুই কিভাবে চাল ডালের ব্যবস্থা করে দিবি? তুই তো একটা খরগোশ। বুঝেছি, আমাদের কাছ থেকে পালিয়ে যাওয়ার ফোন দিয়ে এটেছিস, তাই না? না, আমি পালিয়ে যাব না। একবার তো আমাকে বিশ্বাস করে দেখো। হ্যাঁ টোনা, ওকে একবার বিশ্বাস করে দেখো না। আচ্ছা বল, তোকে কি সাহায্য করতে হবে? তোমরা আমার সাথে নীলপুকুরে চলো, আমি সেখানে গিয়ে সবটা বলবো। ওই শাপলা ফুলটা তুলে নিয়ে এসো, তারপর সব ঘটনা বলছি। এবার বল দেখি। একদিন আমি খুব অসুস্থ অবস্থায় জঙ্গলের মাঝে বসে কাঁদছিলাম, তখনই সেখানে একজন তান্ত্রিক চলে আসেন। এই খরগোশ, কি হয়েছে তোর? এখানে বসে এভাবে কাঁদছিস কেন? তান্ত্রিক বাবা, আমার শরীরে খুব জ্বর উঠেছে, তাই সহ্য করতে না পেরে এভাবে কাঁদছি। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তুই এখানে না থেকে আমার সাথে চল, আমি তোকে সুস্থ করতে সাহায্য করব। এই শীতের দিনে জঙ্গলে গাছের নিচে থাকলে জ্বর আরো বেশি হবে। এরপর তান্ত্রিক আমাকে তার বাড়িতে নিয়ে যায়। আর তার সেবা যত্ন করে আমি সুস্থ হয়ে উঠি। তান্ত্রিক বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে না সেবা যত্ন করলে হয়তো আরো অসুস্থ হয়ে যেতাম। আমি তাহলে এখন আসি বাবা। না, তুই কোথাও যাবি না। এখন থেকে তুই আমার সাথেই থাকবি। সত্যি বলছো তান্ত্রিক বাবা? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার সাথেই থাকবো। তাহলে চল, আমরা নীল পাহাড়ের কাছে যাই। আমি ওখানে গিয়ে ঝর্ণার পানি দিয়ে ধ্যান করব, আর তুই আমার পাশে বসে আমাকে পাহারা দিবি। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, বলুন।
ডাইনি দিদি, সত্যি আমি জানতাম না যে এই ঝর্ণার পাড়ি তোমার। জানলে কখনোই পানি নিতে আসতাম না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দিতে পারি, তবে আমার একটা শর্ত মানতে হবে। যদি মানতে পারিস তাহলেই তোকে ছেড়ে দিব। কি শর্ত ডাইনি বোন? এই বনের নীল পুকুরে একটা নীল শাপলা ফুল আছে। সেই ফুলটা যদি তুই কারো মাধ্যমে এনে আমাকে দিতে পারিস তাহলে তোকে ক্ষমা করে দিব। আমি এক্ষুনি ওই পুকুরে গিয়ে নীল শাপলা ফুল তুলে নিয়ে আসছি। তান্ত্রিক, এই তান্ত্রিক, তুই এখান থেকে গেলে তো পালিয়ে যাবি। তাই তো কারো মাধ্যমে আনতে বলেছি। ওই খরগোশটাকে আনতে দে। কিন্তু ডাইনি, খরগোশ কি আর পানিতে নেমে শাপলা ফুল আনতে পারবে? আমি এত কিছু জানি না। এখান থেকে যেতে চাইলে যেভাবে পারিস ওই শাপলা ফুল এনে দিবি। এক কথা বলে ডাইনি তান্ত্রিককে জাদু করে ঝর্ণার পাশে থাকা একটা গাছের সাথে ঝুলিয়ে রাখে আর সে অদৃশ্য হয়ে যায়। তান্ত্রিক বাবা, চিন্তা করো না, আমি যেভাবে পারি ওই শাপলা ফুল নিয়ে আসার চেষ্টা করবই। এরপর আমি জঙ্গলের ভিতর দিয়ে এই পুকুরের উদ্দেশ্যে আসতে থাকি। কিছু দূর আসতেই তোমার তীর এসে আমার পায়ে লাগতেই আমি মাটিতে পড়ে যাই। তার মানে তান্ত্রিক বাবা এখনো ওই গাছে ঝুলে আছে? তাহলে আর এখানে দেরি না করে তাড়াতাড়ি তান্ত্রিকের কাছে চল। এরপর সবাই মিলে উঠতে উঠতে তান্ত্রিকের কাছে চলে যায়। ডাইনি দিদি, ডাইনি দিদি, এদিকে এসো। তোমার নীল ফুল তুলে এনেছি। ফুলটা নিয়ে তাড়াতাড়ি তান্ত্রিক বাবাকে ছেড়ে দাও। এনেছিস শাপলা ফুল? দে তো দেখি, আমার হাতে দে। যাক বাবা, অবশেষে আমি আগে এই শাপলা ফুল হাতে পেলাম। এখন আমি ডাইনি রাজ্যের রানী হয়ে যাব। রানী হব। এরপর ডাইনি জাদু দিয়ে তান্ত্রিককে মুক্ত করে দেয় এবং সেখান থেকে চলে যায়। তোদের সবাইকে অনেক ধন্যবাদ। কিন্তু খরগোশ, তুই এদের দেখা পেলি কোথায়? তখন খরগোশ তান্ত্রিককে সব কথা খুলে বলে আর সব শুনে তান্ত্রিক টোনা ও টুনিকে নিয়ে তার বাড়িতে চলে যায়। এখানে কিছু স্বর্ণ মুদ্রা আছে, ওইগুলো বিক্রি করে তোর দিন অনেক ভালো কাটবে। তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। খরগোশ, তোমার কথা সারা জীবন মনে থাকবে। তুমি আজ এই গরিবের অনেক বড় উপকার করলে। এগুলো বিক্রি করে একটা ব্যবসা শুরু করব, তাহলে আর জঙ্গলে ঘুরে খরগোশ শিকার করতে হবে না। মারে, তোরা এই খাবারটুকু খেয়ে নে। সে কখন থেকে না খেয়ে আছিস তোরা? না, তুমি খাবে না? না রে মা, আমি খাবো না। আমি এখন একটু কাজে যাব। তোরা তাড়াতাড়ি খেয়ে নে তো। কি, তুমি না খেয়ে কাজে যাবে? তাহলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। তা আমরা কিছুতেই হতে দেব না। তুমি এখানে আসো, আমরা তোমাকে খাইয়ে দিচ্ছি মা। আমি খাবো না রে মা, আমার খিদে পায়নি রে মা। আমরা জানি তোমার খিদে পেয়েছে, কিন্তু তুমি খাবে না। আমাদের খাইয়ে দিয়ে নিজে না খেয়ে থাকবে, তাই না? তাড়াতাড়ি আমাদের কাছে আসে বলছে। এরপর টুনির চার কন্যা টুনিকে খাইয়ে দেয় আর খাওয়া শেষ করে টুনি তার কাজে চলে যায়। এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালবেলা টুনি নদী থেকে পানি আনতে যায়। তখন টুনি দেখতে পায় নদীর পাশে একটা পরী আহত অবস্থায় পড়ে আছে। মরে গেলাম গো, মরে গেলাম। কেউ আমাকে একটু সাহায্য করো, আমি যে ভীষণ অসুস্থ হয়ে পড়েছি। কি হয়েছে পরি? তুমি এভাবে কাঁদছো কেন? আর তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক অসুস্থ। হ্যাঁ, আমি অনেক অসুস্থ, কারণ আমি একটা ডাইনির হাত থেকে আহত অবস্থায় পালিয়ে এসেছি। দয়া করে তুমি আমাকে একটু সাহায্য করো, সাহায্য করো।
তুমি খুব কষ্ট পাচ্ছ তাই না? তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমার ক্ষতস্থানে জড়িবুটি লাগিয়ে দিচ্ছি। এরপর টুনি জড়িবুটি নিয়ে এসে পরীর ক্ষতস্থানে লাগিয়ে দেয়, আর পরী আগের থেকে একটু সুস্থ হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তোমার এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না। তুমি ভালো থেকো। এবার আমাকে পরিরাজ্যে ফিরে যেতে হবে। মা, তুমি ফিরে এসেছো, কিন্তু নদী থেকে পানি নিয়ে আসতে তোমার এত দেরি হলো কেন মা? তোমার তো পানি আনতে কখনো এত দেরি হয় না। মারি, আমি তো নিয়েই আসছিলাম, তখন দেখি এক পরী বিপদে পড়েছে, তাই তো পরীকে সাহায্য করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা, এই ব্যাপার। আমরা তো ভেবেছিলাম তুমি কোনো বিপদে পড়েছ। যাক, সৃষ্টিকর্তার দয়ায় তোমার কিছুই হয়নি। মা, তুমি এবার আমাদের খেতে দাও তো, আমরা খাবার খেয়ে খেলতে যাব। আমি তোদের এক্ষুনি খাবার দিচ্ছি রে মা, তোরা চিন্তা করিস না। ও মা, আমার জমিতে যা গাজর হয়েছে না, দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। যাক, ভালোই হয়েছে। গাজরের যা দাম, এবার গাজর বিক্রি করে না হয় একটু লাভবান হওয়া যাবে। মা, ও মা, গাজরের হালুয়া খেতে নাকি অনেক মজা। কেন রে মা, হঠাৎ এই প্রশ্ন কেন? মা, কনক বলেছে গাজরের হালুয়া খেতে অনেক মজা, তাই আমাদের গাজরের হালুয়া খেতে অনেক ইচ্ছে করছে। তুমি আমাদের গাজরের হালুয়া বানিয়ে দিবে? হ্যাঁ মা, পারলেন না, তুমি আমাদের গাজরের হালুয়া বানিয়ে দিবে। তোরা এসব কি বলছিস রে মা? তোরা গাজরের হালুয়া খাবি? কিন্তু গাজরের তো অনেক দাম, তোদের আমি কি করে গাজরের হালুয়া খাওয়াবো? মা, আমরা কিছু শুনতে চাই না, আমরা গাজরের হালুয়া খাবো, এটাই আমাদের শেষ কথা। আচ্ছা ঠিক আছে, এখন অনেক রাত হয়ে গেছে, তোরা ঘুমিয়ে পড়, আমি কালকে তোদের গাজরের হালুয়া বানিয়ে দিব। টুনির কথা মতো টুনির 4 কন্যা ঘুমিয়ে পড়ে, আর টুনি মনে মনে বলতে থাকে, ওদের তো বললাম ওদের গাজরের হালুয়া বানিয়ে দিব, কিন্তু আমার হাতে যে এখন কোনো টাকাই নেই, ওদের আমি কি করে গাজরের হালুয়া বানিয়ে দিব? ওরা তো জানি না ওদের মা কত কষ্ট করে ওদের বড় করে তুলছে। আর এভাবে রাত গড়িয়ে ভোর হয়ে আসে, আর সকালে টুনি বনের পাশ দিয়ে যাচ্ছিল, আর তখন টুনির হঠাৎই চোখ পড়ে টিয়ের গাজরের জমিতে। এ কি, এখানে এত গাজর? কে এই গাজর চাষ করেছে? গাজরগুলো তো বেশ ভালো হয়েছে, এখান থেকে কয়েকটা গাজর নিয়ে গেলে টুকিদের গাজরের হালুয়া বানিয়ে দিতে পারবো। যাই, এখান থেকে কয়েকটা গাজর নিয়ে যাই। এ কি টুনি, তুই আমার জমির গাজর চুরি করে নিয়ে যাচ্ছিস কেন? তুই জানিস গাজরের কত দাম? টিয়ে, এই গাজরের জমিটা তোর? আমি তা জানতাম না রে, তাই ভুল করে কয়েকটা গাজর তুলে ফেলেছি। তুই চিন্তা করিস না, আমি এই কয়েকটা গাজরের টাকা দিয়ে দিব। এখন হাতে নাতে ধরা পড়ে উল্টো সুরে কথা বলছিস তাই না? তুই আমার জমি থেকে গাজর চুরি করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। টিয়ে, তুই আমাকে ভুল ভাবছিস। আমি যা ভেবেছি ঠিক ভেবেছি, এবার তোকে আমি মজা দেখাবো। এই কথা বলে টিয়ে টনিকে একটা লাঠি দিয়ে মারতে থাকে, আর টিয়ে টনিকে মারতে মারতে অসুস্থ করে ফেলে, আর টিয়ে সেখান থেকে চলে যায়। আর টনির 4 কন্যা টনিকে খুঁজতে খুঁজতে টনির কাছে আসে, আর এসে দেখে টনি অসুস্থ হয়ে পড়ে আছে। মা, তুমি কি হয়েছে মা? তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? কে তোমার এই অবস্থা করেছে মা? বলো মা, বলো। মারি, আমার সময় শেষ হয়ে এসেছে, এবার আমাকে ওপারে চলে যেতে হবে। তোদেরকে আমি আর দেখে রাখতে পারলাম না রে মা। তোরা 4 বোন একসঙ্গে মিলেমিশে থাকিস,
সৃষ্টিকর্তা যেন তোদেরকে অনেক ভালো রাখে, অনেক ভালো রাখে। এসব কথা বলতে বলতে টুনি সেখানেই মারা যায়। আর টুনির 4 কন্যা তাদের মাকে হারিয়ে অনেক কাঁদতে থাকে। তখন সেখানে একটা পরী চলে আসে। কি হয়েছে এখানে? তোমরা কাকে ঘিরে ধরে আছো? আর তোমরা কাঁদছোই বা কেন? আমাদের মা মারা গেছে, তাই আমরা কাঁদছি। কিন্তু তুমি কে? তোমাকে তো পরীর মতো লাগছে। আমি পড়ি, তাই আমাকে পরীর মতো লাগছে। কিন্তু তোমাদের মা কিভাবে মারা গেল দেখি তো। তবে কি তুমি সেই পরী যাকে মা বিপদ থেকে উদ্ধার করেছিল? তোমরা কেঁদো না, আমি যে তোমাদের কান্না সহ্য করতে পারছি না। আর তোমরা নিজেকে একা ভেবো না, তোমাদের মানেই তো কি হয়েছে। আজ থেকে আমি তোমাদের মা, আর আমি তোমাদেরকে আজ থেকে আগলে রাখবো। তোমরা আর কেঁদো না। কি তুমি আমাদের মা, আর তুমি আমাদেরকে আগলে রাখবে? হ্যাঁ, আমি তোমাদের আগলে রাখবো। এরপর পরী টুনির 4 কন্যাকে পরী রাজ্যে নিয়ে যায়। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর টুনির 4 কন্যা পরীর সাথে পরী রাজ্যে অনেক ভালোভাবে দিন কাটাতে শুরু করে। আর অন্যদিকে এক ডাইনি বলতে থাকে, আমার 100 বছরের ধ্যান পূরণ হয়ে গেছে। আমি অধিক শক্তিশালী হয়ে গেছি। এখন পরি আমার কিছুই করতে পারবে না। আমি এখন পুরো পরিরাজ্য দখল করতে পারবো। পরি, তুই তৈরি হয়ে থাক, আমি আসছি। আস্তে না আস্তেই পরীকে পেয়ে গেছি। আজ এই পরীকে হারিয়ে পুরো পরিরাজ্য আমার করে নিব। এ কি ডাইনি, তুই আবার ফিরে এসেছিস পরিরাজ্য পাওয়ার লোভে? একবার আমার হাতে মার খেয়ে তোর শিক্ষা হয়নি, বুঝেছি। দাঁড়া, এবার তোকে উচিত শিক্ষা দিব। তুই আমার কিছুই করতে পারবি না, কারণ আমি রাক্ষসী মাতার কাছ থেকে বর পেয়েছি। আমার মৃত্যু কোনো পরীর হাতে হবে না, বরং আজ আমার হাতে তোর মৃত্যু হবে। আহ, 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 আহ। কি পরী মা, তুমি এখানে বন্দি হলে কি করে? মারে, তোরা ঠিক সময় এখানে এসেছিস। ডাইনি, তোর মৃত্যু পরের হাতে নেই, কিন্তু পাখির হাতে আছে। মারে, তোরা এই ডাইনিকে মেরে ফেল। এই পুচকে 4 কন্যার হাতে মরার জন্য আমি 100 বছর ধ্যান করেছি নাকি? আমি অধিক শক্তির অধিকারী, তাই ওরা আমার কিছুই করতে পারবে না। ডাইনি যখন হাসছিল তখন টুকি একটা তলোয়ার নিয়ে এসে ডাইনিকে আঘাত করে। আর ডাইনি চিৎকার করে ওঠে। মারে, একদিন টুনি আমাকে বাঁচিয়েছিল, আজ টুনির 4 কন্যা আমাকে বাঁচালো। সত্যি তোদের মতো 4 কন্যা পাওয়া ভাগ্যের ব্যাপার। আয়, তোরা আমার বুকে আয়। এরপর টুনির 4 কন্যা পরীর বুকে যায় আর তার পরিমায়ের কাছে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে।